এভরিওয়ান, আজকে আমরা পড়বো অর্গানিক কেমিস্ট্রি। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির বেসিক যে এমসিকিউ গুলো আছে ওগুলো সব সলভ করবো। এখন অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে আমাদের এটা জানা লাগবে যে অর্গানিক কম্পাউন্ড কাকে বলে। আমরা নর্মালি জানি কেমিস্ট্রিতে ইনঅর্গানিক কম্পাউন্ড আর অর্গানিক কম্পাউন্ড আছে। এখন অর্গানিক কম্পাউন্ডের যদি আমরা কথা বলি, অর্গানিক কম্পাউন্ড আমরা জানি যে সব লিভিং বিংস যেগুলা থাকে সেগুলা সব অর্গানিক কম্পাউন্ড। এখন লিভিং বিংস থেকে আমরা যে কম্পাউন্ড গুলা পাই ওগুলো সব অর্গানিক কম্পাউন্ড। এখন এই জিনিসটা আমরা নিজেরা ইনভেন্ট করিনি, এটা আমাদেরকে একটা সায়েন্টিস্ট বলছে। এখন ওই সায়েন্টিস্টের নাম কি? বার্জেলিয়াস। এখন এই বার্জেলিয়াস কি করছে, একটা থিওরি দিছে, যে থিওরির নাম ভাইটাল ফোর্স থিওরি। এখন বার্জেলিয়াস ভাইটাল ফোর্স থিওরি দিয়েছে, যেখানে বার্জেলিয়াস বলছে অর্গানিক কম্পাউন্ড এমন কম্পাউন্ড যেগুলো আমরা ডিরেক্টলি লিভিং বিংস থেকে পাই। বার্জেলিয়াস শুধু ভাইটাল ফোর্স থিওরি দিয়েই ফেমাস হয়নি, উনি আরো জিনিস করেছে, যেমন হ্যালোজেনের নেম। আমরা সবাই জানি যে হ্যালোজেন কি, যে গ্রুপ 17 আছে আমাদের পিরিয়ডিক টেবিলে, গ্রুপ 17 ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো হ্যালোজেন। এগুলোর নেমিং কিন্তু বার্জেলিয়াস করছে। শুধু তাই নয়, আইসোমারাইজেশন যে আমরা রিয়াকশনটা চিনি, এই আইসোমার রিয়াকশনের যে ইন্ট্রোডিউস, এটাও কিন্তু বার্জেলিয়াসই করছে। এখন বার্জেলিয়াস কিন্তু আমাদেরকে বলছে যে যে অর্গানিক কম্পাউন্ড গুলো আছে এগুলো সব লিভিং বিংস থেকে আসে। কিন্তু আমরা ফ্রেডরিক হুলার ইনি আমাদেরকে দেখাইলেন যে ইনি একদিন ল্যাবে টেস্ট করতেছিলেন। টেস্টে কি করছে, লেড সায়ানেট আর অ্যামোনিয়াম ক্লোরাইড। লেড সায়ানেট আর অ্যামোনিয়াম ক্লোরাইড যখন একসাথে উনি টেস্ট করলেন, তখন উনি পাইলেন অ্যামোনিয়াম সায়ানেট। এখন এই অ্যামোনিয়াম সায়ানেট যখন উনি পেলেন, এটা হঠাৎ করে আইসোমারাইজেশন রিয়াকশন হইল। এখন আইসোমারাইজেশন রিয়াকশনের পর ইউরিয়া তৈরি হইল। আমরা সবাই জানি যে ইউরিয়া হলো ডিরেক্টলি ইউরিন থেকে এক্সট্রাক্ট করা যায়, আর ইউরিয়া হলো একটা অর্গানিক কম্পাউন্ড। এখন ফ্রেডরিক হুলার তাহলে কি করবো, উনি ল্যাবে বসে একটা অর্গানিক কম্পাউন্ড বানাই গেল। তো তখন হলো বার্জেলিয়াসের যে থিওরি ছিল ভাইটাল ফোর্স থিওরি, এই থিওরিটা ভুল প্রমাণ হয়ে যায়, আর ফ্রেডরিক হুলারকে ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি বলা হয়। সো এখানে আমাদের এইচএসসি লেভেলে, যেহেতু তোমাদের কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা, এখানে কি কি আমাদের কোশ্চেন আসতে পারে। ফার্স্টে ভাইটাল ফোর্স থিওরি কে দিছে, সেটা হলো বার্জেলিয়াস। ফ্রেডরিক হুলার কে হলো ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি বলা হয়। আর আমাদের ফার্স্ট যেই হলো কম্পাউন্ড, যেটা অর্গানিক কম্পাউন্ড যেটা আমাদের ল্যাবে তৈরি হয়েছে, সেটা হলো ইউরিয়া। শুধু এটা না, আমাদের ফার্স্টে কি তৈরি হয়েছিল, অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট থেকে আইসোমারাইজেশন রিয়াকশন হয়। আইসোমারাইজেশন রিয়াকশনের কারণে তারপর ইউরিয়া ক্রিয়েট হয়। এখন ইউরিয়ার যে ফর্মুলাটা, এখন ইউরিয়া, এটা বেসিকলি হলো আমাদের ইউরিয়া কিন্তু হইলো একটা অ্যামাইড। তো এটাও কিন্তু একটা কোশ্চেনের মধ্যে পড়ে যে ইউরিয়া হলো, আমরা কিছুক্ষণ পর আবার হোমোলোগাস সিরিজে যাব, আমরা তখন অ্যালকিন সব দেখবো, কার্বক্সিলিক অ্যাসিড থেকে শুরু করে। তো একটা হোমোলোগাস সিরিজ আছে অ্যারোমেটিকে, যেটা হলো অ্যামাইড, যেটা হলো ইউরিয়া। এটা আমাদের ফার্স্ট অর্গানিক ল্যাবরেটরিতে আমরা এটা ফার্স্ট ইয়ার করি। দেন নেক্সট এখন আমরা তো এটা জানলাম অর্গানিক কেমিস্ট্রি ফার্স্টে ল্যাবে কিভাবে প্রডিউস করলো। এখন আমাদেরকে এটা জানা লাগবে যে অর্গানিক কম্পাউন্ড গুলা কি। তো ফার্স্টে আমরা অর্গানিক কম্পাউন্ড যখনই আমরা বলি, অর্গানিক কম্পাউন্ড বলতে কিন্তু আমরা অলওয়েজ হাইড্রোকার্বন বুঝি। কিন্তু খালি হাইড্রোকার্বনেই কিন্তু খালি অর্গানিক কম্পাউন্ড হয়ে যায় না। হ্যাঁ, প্রত্যেকটা অর্গানিক কম্পাউন্ডের একটা তোমার থাকবেই যে হলো হাইড্রোজেন আর কার্বন মাস্ট। কিন্তু এমন না যে এটা বাদে আর কোনো এলিমেন্ট থাকতে পারবে না। চপস এনএক্স, এটা হলো আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি, যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন, আর এক্স বলতে আমরা হ্যালোজেনের যে কোনো কিছু বুঝি।
তো এমন কোনো কম্পাউন্ড যেখানে হাইড্রোজেন আর কার্বন মাস্ট থাকবে, এর বাদে যদি অক্সিজেন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন অথবা হ্যালোজেন এগুলা থাকে, তাহলে আমরা ওইগুলাকে বলবো অর্গানিক কম্পাউন্ড। এখন এখানে একটা এক্সেপশন আছে, সেটা হলো CCl4। এখানে কিন্তু আমার কার্বন আছে, কিন্তু এখানে আমার কোনো হাইড্রোজেন নাই, কিন্তু এটা কিন্তু আমার অর্গানিক কম্পাউন্ড। আরো আছে CCl6, এখানেও কিন্তু আমার সেম কোনো হাইড্রোজেন নাই, কিন্তু আমার কার্বন আর ক্লোরিন আছে, যেটা থাকার কারণে আমার এটা অর্গানিক কম্পাউন্ড। এটা হলো এক্সেপশন। আমরা সবাই জানি হলো কেমিস্ট্রি মানে এক্সেপশন, তো আমাদের এক্সেপশন থাকবে। এখন এইখানে CCl6 এ আরেকটা তোমার কম্পাউন্ড আছে CHCl6। এই কম্পাউন্ডটা তোমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এই কম্পাউন্ডটার নাম হলো গামাক্সি, এটাকে লিন্ডেন বলে, মানে এটা আরেকটা নাম হইলো লিন্ডেন, মানে ইন্ডাস্ট্রিয়াল নেম এটার হলো লিন্ডেন। CH6Cl6 এটা হলো গামাক্সিন লিন্ডেন। এটা কিন্তু একবার হলো, আচ্ছা, তো আমাদের একটা কম্পাউন্ড আছে সেটা হলো CH6Cl6। এটা অবভিয়াসলি হাইড্রোকার্বন কম্পাউন্ড, যার কারণে এটা অর্গানিক হবে। এটার একটা নাম আছে, এটা হলো গামাক্সিন। আচ্ছা, এটা মনে হয় দেখা যাইতেছে না, এটা উপরে লিখি তোমাদের, এটা হলো গামাক্সিন। এখন এটার একটা ইন্ডাস্ট্রিয়াল নেম আছে যেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো লিন্ডেন। এটা একবার তোমাদের হলো কোশ্চেনও আসছিল যে CH6Cl6 হলো নাম কি, সেটা হলো গামাক্সিন আর লিন্ডেন। এখন তোমরা অর্গানিক কম্পাউন্ড কি এটা তো বুঝতে পারলা, কারণ অর্গানিক কম্পাউন্ডে আমরা ফার্স্টে এটা এখন ক্লিয়ার হয়ে গেছে যে হাইড্রোকার্বন মাস্ট থাকবে। এখন অর্গানিক কম্পাউন্ডের কিছু ক্লাসিফিকেশনস আছে। অর্গানিক কম্পাউন্ড ফার্স্টে হইলো ওপেন চেইন, হলো ক্লোজ চেইন। আমরা নর্মালি হালকা পাতলা যারা একটু অর্গানিক কেমিস্ট্রি জানি, তো তারা আমরা সবাই জানি ওপেন চেইন আছে, ক্লোজ চেইন আছে। নর্মালি ক্লোজ চেইনটাকে আমরা অ্যারোমেটিক বলি, আর ওপেন চেইনটাকে অ্যালিফেটিক। 9-10-এ যারা হালকা পাতলা পড়ছো, তখন 9-10-এ হইলো তোমরা জানবাই যে অ্যালিফেটিকে স্যাচুরেটেড একটা পার্ট আছে আর একটা আনস্যাচুরেটেড একটা পার্ট আছে। তো স্যাচুরেটেড পার্ট অবভিয়াসলি আমার অ্যালকেন, আর আনস্যাচুরেটেড পার্ট আমার অ্যালকিন আর অ্যালকাইন। কারো এটাতে যেন কনফিউজ না থাকে, স্যাচুরেটেড কিন্তু অ্যালকেন আর আনস্যাচুরেটেড কিন্তু অ্যালকিন আর অ্যালকাইন। কেউ EAN এ ঝামেলা করে ফেলো না। এখন অ্যালিফেটিকে আমার আরো কিছু আছে। অ্যারোমেটিকে আমার হেটেরোসাইক্লিক, অ্যারোমেটিক বেসিক্যালি ক্লোজ চেন, যেহেতু আমরা কিন্তু ক্লোজ চেন সবগুলাই জানি যে হলো এরকম একটা ক্লোজড অবস্থায় থাকবে। এটা বেসিক্যালি বেনজিন, তো ক্লোজড অবস্থায় থাকবে, বা এটা শেপ তোমার স্কোয়ার হইতে পারে, হেক্সাগন হইতে পারে, এনিথিং। তো ক্লোজ চেনে যেগুলো আছে, একটা হলো হেটেরোসাইক্লিক কম্পাউন্ড আর একটা হলো কার্বোসাইক্লিক। এখন এই কার্বোসাইক্লিকেরই আমাদের মেইন যে আছে, কার্বোসাইক্লিক থেকে মেইন অ্যালিফেটিক আর অ্যারোমেটিক, মানে অ্যালিফেটিক ক্লোজ চেন আর অ্যারোমেটিক ক্লোজ চেন। এখন এই অ্যালিফেটিক যে ক্লোজ চেন, ওইখানে আমাদের কি কি আছে, সাইক্লোবিউটেন, সাইক্লোপ্রোপেন, তারপর সাইক্লোহেক্সেন যা আছে এখানে সব তোমার অ্যালিফেটিকে আসবে। আর অ্যারোমেটিকে তোমার বেনজিন থেকে শুরু করে বেনজিনের যত ডেরিভেটিভ আছে, বেনজিন, ন্যাপথলিন, অ্যান্থ্রাসিন সব আসবে। এখন হেটেরোসাইক্লিক কম্পাউন্ডটা আমাদের ভালোভাবে জানা লাগবে। হেটেরোসাইক্লিক যে কম্পাউন্ড, আচ্ছা এটা উপরে লিখি, হেটেরোসাইক্লিক কম্পাউন্ডটা আমাদের ইম্পর্টেন্ট ফর MCQ। এখন এই হেটেরোসাইক্লিক যে কম্পাউন্ড আছে, এটা ফার্স্ট অফ অল আমার অ্যালিফেটিক হেটেরোসাইক্লিক হবে আর অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক হবে। এখন অ্যালিফেটিক যে হেটেরোসাইক্লিক হবে ওইটা হলো ফিউরান, ও না সরি, এটা তো অ্যারোমেটিক। দাঁড়ো, অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক
তোমার ফিউরান, থায়োফিন, এরকম অনেকগুলো আছে। অ্যালিফেটিকে আমাদের বইয়ে মাত্র একটা এক্সাম্পল আছে যেটা আমরা পড়বো, সেটা ইপক্সি ইথেন। এটাই আছে, আর এটা আসলে এটাই আসবে, কারণ আমাদের বইয়ের বাইরে থেকে কোশ্চেন হওয়ার কোনো চান্স নেই অ্যাটলিস্ট এইচএসসি লেভেলে। তার জন্য অ্যালিফেটিকে আমরা খালি ইপক্সি ইথেন পড়বো, আর অ্যারোমেটিকে আমরা হলো ফিউরান, থায়োফিন, এগুলো সব পড়বো। এখন এগুলোর থেকে মেইনলি আমাদের জানা লাগবে যে এটা তো হেট্রোসাইক্লিক। হেট্রোসাইক্লিক মানে কি, আমাদের হাইড্রোকার্বনের সাথে আমরা জানি কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন এই হাইড্রোকার্বনের সাথে যে কোনো একটা, আমরা যে চপস এনএক্স পড়ছিলাম, চপস এনএক্স এর যে কোনো ও থাকতে পারে, পি থাকতে পারে, এস থাকতে পারে, এন থাকতে পারে, এক্স থাকতে পারে। এখন কোনখানে কি থাকবে এটা আমরা শিখবো। এখন ফার্স্টে আমরা ফিউরান ধরলাম, ফিউরানে আমাদের ও থাকে। এখন অবভিয়াসলি আমরা জানি আমরা এখন অনেকগুলাই শিখবো, তো এখন আমাদের এগুলা ও যে থাকবে এটা আমরা মনে কিভাবে রাখবো। এটার একটা টেকনিক হলো ফিউরান ফায়ার। এফ থেকে আমরা ফায়ার ধরি। এখন আগুন কিভাবে জ্বলে, অক্সিজেন দিয়ে জ্বলে। তাইলে আমরা এভাবে মনে রাখতে পারবো যে ফিউরান যে আমাদের হেট্রোসাইক্লিকের যে এক্সট্রা একটা কম্পাউন্ড, ওইটা হলো অক্সিজেন। কারণ আমরা এফ দিয়ে, ফিউরানের এফ দিয়ে ফায়ার মনে রাখবো, আর এখান থেকে আমরা অক্সিজেন। তারপর থায়োফিন, থায়োফিনে আমাদের এই জিনিসটা লাগবে, যদি কেউ জানো ভালো, আর যদি না জেনে থাকো, না জানাতে স্বাভাবিক। তো এই থায়ো এই জিনিসটা মানে হলো সালফার। আমরা এরপরে যত থায়োলের কম্পাউন্ড দেখবো সবাই দেখবে একটা কমন জিনিস আছে, সেটা হলো সালফার। তো এখানে থায়োফিনে অবভিয়াসলি আমার এস থাকবে, মানে বিষয়টা এরকম হবে, থায়োফিন একটা এস থাকবে। আর এরকম আছে পাইরোল আর পিরিমিডিন। এখন পাইরোলে আমার নাইট্রোজেন থাকবে, আর পিরিডিনে আমার এনএইচ থাকবে। এটাই বেসিক্যালি হলো। আচ্ছা, তো পাইরোলে এন আর পিরিডিনে এনএইচ, মানে এখানে জাস্ট এন থাকবে আর এখানে এনএইচ থাকবে। এখন তাইলে আমরা আবার একটু রিপিট করি। অ্যালিফেটিক হেট্রোসাইক্লিক কম্পাউন্ড ফার্স্টে কি, আমরা জানি অর্গানিক কম্পাউন্ড সবগুলাতে হাইড্রোকার্বন থাকবে মাস্ট। এখন আমরা আরেকটা জিনিস কি শিখছিলাম, চপস এনএক্স, রাইট? চপস এনএক্স কি, হাইড্রোকার্বনের সাথে আরো এক্সট্রা 3-4টা কম্পাউন্ড থাকবে। আচ্ছা, আবার অনেকে এই জিনিসটা কোশ্চেন করেন যে এই কয়টা কম্পাউন্ডই কেন, আর মানে এই কয়টা এলিমেন্টই কেন, অক্সিজেন, ফসফরাস, আর কোনো কেন এলিমেন্ট নাই? এটার অনেক ভালো একটা কারণ। আচ্ছা, আমরা কার্বন কেন চুজ করি, কারণ কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি আছে। সিমিলারলি অক্সিজেন, ফসফরাস, সালফার, এগুলোর যেহেতু অনেক ব্যালেন্সি আমরা জানি অনেক বেশি হাত আছে, মানে বেশি নিতে পারে। যেমন নাইট্রোজেনের 3টে, এখানে আরো এক্সট্রা যোগ হতে পারে। সো এইভাবে চপস এনএক্স, এই জন্য আমরা এক্সট্রা ইয়া করি। এখন অ্যালিফেটিকে তো ইপক্সি ইথেন, আর অ্যারোমেটিকে আমরা কি শিখলাম, ফিউরান, থায়োফিন, পাইরোল আর পিরিডিন। ফিউরানে আমরা কিভাবে চিনবো কোন এক্স্যাক্টলি কোন এলিমেন্ট আছে হাইড্রোকার্বন বাদে, সেটা হলো অক্সিজেন। এখন এটা ইজি উপায় কি, আমরা সবাই জানি যে ফিউরানের এফ আছে, মানে ফায়ারেরও এফ আছে। আর ফায়ার কেমনে জ্বলে, ফায়ার কিভাবে, অক্সিজেন ছাড়া কখনো জ্বলবে না, তার মানে ফিউরানও অক্সিজেন ছাড়া কখনো হবে না। এখন থায়োফিন, এটা যদি কেউ পারো ভালো, আলহামদুলিল্লাহ, আর যদি না পারো তাহলে আমরা জানি যে থায়োল যৌগ। আমরা এখন এরপর থেকে যতগুলা থায়োলওয়ালা কম্পাউন্ড দেখবো সবগুলাতে একটা জিনিস কি দেখবো, কমন, এস। এটা আমরা মনে রাখবো যদি না মনে থাকে। আর পাইরোলে নাইট্রোজেন, আর পিরিডিনে এনএইচ। তাহলে এটা গেল। এখন তোমার যেটা আমি তোমাকে বললাম যে কার্বনের কি প্রপার্টি আছে, কার্বনকে আমরা কেন চুজ করি অর্গানিক কম্পাউন্ড হিসেবে, কারণ এটা ক্যাটিনেশন প্রপার্টি আছে। আরো আছে এটা বন্ড এনার্জি অনেক কম, তারপর এটা 7.7 ন্যানোমিটার, এরকম অনেক কারণ। তারপর আইসোমারাইজেশন রিঅ্যাকশন দিতে পারে, কারণ আমরা কার্বনকে চুজ করি। এখন কার্বনের কিন্তু অনেকগুলা রূপভেদ আছে। কিরকম, গ্রাফাইট, তারপর ডায়মন্ড, এরকম আছে। এখন এটা এরকম একটা স্পেশাল আরেকটা আছে, সেটা হইলো ফুলারিন। এখন এই ফুলারিন জিনিসটা কি, ফুলারিন হলো C30 থেকে C70।
ফুলারিন বেসিকলি C30 থেকে তোমার C70 যতগুলা থাকবে ততগুলাকে আমরা ফুলারিন বলবো। এখন এর মধ্যেও আরেকটা স্পেশাল ফুলারিন আছে, সেটা কি C60। এখন এটা স্পেশাল কেন? কারণ এটা একটু ফুটবলের মতো দেখতে, আর এটাকে আমরা বুক মিনিস্টার ফুলারিন বলি। আর এটার আরো কিছু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে। এটা হাইব্রিডাইজেশন কি হবে? sp2। এটা ম্যাক্স কত হবে? 720। তাহলে আমরা এটা আবার একটু ইয়া করি, কার্বনের ক্যাটিনেশন প্রপার্টির জন্য একটা স্পেশাল শো করে, সেটা হলো ফুলারিন। এখন ফুলারিন গুলো কি? আমাদের কিন্তু অপশনে থাকবে ফুলারিন কোনটা, তখন অপশনে C60ও থাকবে, C30 থেকে C70ও থাকবে। আমরা কি দাগাবো? যদি শুধু ফুলারিন বলে তাহলে আমরা C30 থেকে C70 দাগাবো। যদি আমাদের বুক মিনিস্টার ফুলারিন বা স্পেসিফিক করে দেয় হাইব্রিডাইজেশন বা ম্যাস কত, সেক্ষেত্রে কিন্তু আমরা C60 দাগাবো। তাহলে এটা হাইব্রিডাইজেশনটা অনেকবার এক্সামে এসছে, তোমরা কলেজে টেস্ট দাও কি নর্মালি যখন কেউই তোমাকে অর্গানিক পড়াবে, এটা হাইব্রিডাইজেশন সবাই শেখায়। আর এটা দেখতে ফুটবলের মতো, এর জন্য এটা আমরা একটা স্পেশাল ইয়া। এখন সবাই একবার হলো হইলে তাহলে আমরা মুছে দিই। এখন আমরা হলো তো এতক্ষণে এটা জানতেই পারছি অর্গানিক কম্পাউন্ড মূলত অ্যালিফেটিক আর অ্যারোমেটিক। এখন অ্যারোমেটিক জিনিসটা কি আর অ্যালিফেটিক জিনিসটা কি? এখন অ্যারোমেটিক জিনিসটা, আমরা আগে অ্যারোমেটিক টপিকটাতে আসি। অ্যারোমেটিক কিন্তু খুব বেশি কঠিন জিনিসটা। আমরা অ্যারোমেটিকের প্রথম 2-3টা জিনিসই পড়বো। সেটা হলো, আগে প্রথমে বলি হোয়াট ইজ অ্যারোমেটিক। ফার্স্ট অফ অল এটা একটা ক্লোজ চেইনে থাকবে। অ্যারোমেটিক অ্যালিফেটিকটা কি ছিল? ডিরেক্টলি ওপেন। এটা হলো আমার অ্যালিফেটিক, আলি থাকে খোলা, তাই অ্যালিফেটিক ওপেন। অ্যারোমেটিক এটা হলো আমার ক্লোজ। ক্লোজ বলতে আমার অনেক রকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, মানে তুমি যেই শেপ চাও ওই শেপ হইতে পারে অ্যারোমেটিকে। এখন অ্যারোমেটিক মেইনলি জিনিসটা কি? সেটা হলো বেনজিন। বেনজিন অ্যান্ড ডেরিভেটিভ অফ বেনজিন। মানে আমার অ্যারোমেটিকে একটা জিনিস থাকবে, সেটা হলো বেনজিন। এখন বেনজিনের পরে ডেরিভেটিভ অফ বেনজিন থাকবে। এখন অবভিয়াসলি সবার কোশ্চেন হোয়াট ইজ বেনজিন। নর্মালি এটা তো আমাদের কোশ্চেন হোয়াট ইজ বেনজিন। তো বেনজিন মোটামুটি জানা, আমরা হালকা পাতলা একটু হইলেও জানেন, না যা জানি সমস্যা নেই। বেনজিন হলো এটা C6H6। এটা হলো আমার ফার্স্ট কম্পাউন্ড অ্যারোমেটিকে। এখন সেকেন্ড কম্পাউন্ড কি? সেকেন্ড কম্পাউন্ড হলো ন্যাপথেলিন। ন্যাপথেলিনটা কি? C8H10। ও সরি, এটা C10H8। থার্ড কম্পাউন্ড কি? অ্যান্থ্রাসিন। C14H10। এই জিনিসটা কিন্তু লাগবে, যারা ভাবতেছে যে এক্সট্রা পড়াইতেছি বা হইলো খুব একটা ইম্পর্টেন্ট না, অনেকবার কোশ্চেনে আসছে অ্যান্থ্রাসিনের হইলো কার্বন সংখ্যা কত, হাইড্রোজেন কয়টা আছে, তারপর অ্যান্থ্রাসিন হলো অ্যারোমেটিক কম্পাউন্ড না কি কম্পাউন্ড, অনেকবার এসছে। তাহলে আমরা ফার্স্টে এটা জানলাম বেনজিন। এখন এগুলো কেন আমরা ডেরিভেটিভ অফ বেনজিন বলি, এটাও তো একটা জানার বিষয়। এটা বেসিকলি আমরা জানি বেনজিন। বেনজিনে অবশ্যই কি থাকে? ডাবল বন্ড থাকে। এটা খালি বেনজিন। যখন আমরা এরকম আরেকটা আঁকবো তখন এটা কি হয়ে যাবে? ন্যাপথলিন। আমরা আরেকটা আঁকলে এটা কি হয়ে যাবে? এটা তখন কি হয়ে যাবে? অ্যান্থ্রাসিন। তো এখানে এন যখন অনলি বেনজিন ছিল, এন সংখ্যা কত ছিল? 1। যখন ন্যাপথলিন ছিল, মানে ন্যাপথলিন থাকা মানে কি খালি এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত, তখন কি এন হয়ে যাবে 2। যখন এই 3টা পুরাটা আসবে, এটা অ্যান্থ্রাসিন, তখন এন হয়ে যাবে 3। তাহলে বেনজিনে এন খালি 1, ন্যাপথলিনে এন 2। কারণ আমার যে এই আমি যে হেক্সাগনটা আঁকলাম এটাই আমার হলো এন কিন্তু। তাহলে অ্যান্থ্রাসিনে 3টা। এই জিনিসটা কিন্তু আমরা মনে রাখবো। তাহলে আমরা ফার্স্টে শিখলাম বেনজিন, ন্যাপথলিন, অ্যান্থ্রাসিন, এটা আমরা এখন শিখে ফেললাম। আমরা জানলাম এটার এন কত, এটার এন 1, এটার এন কত 2, এটার এন কত 3। এমসিকিউতে খুব একটা হাকেল নাম্বার আসে না, বাট আমি হালকা একটু কনসেপ্ট তোমাদেরকে দিব। হোয়াট ইজ হাকেল নাম্বার? এখন এটার
বিষয়টাই হইলো পুরোপুরি বি নাম্বারে, এটা মেইনলি তোমাদের বি নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। সেটা হলো প্রুফ করতে দিবে যে অ্যান্থ্রাসিন কি আসলেই হলো তোমার অ্যারোমেটিক কম্পাউন্ড নাকি ন্যাপথেলিন অ্যারোমেটিক কম্পাউন্ড, এগুলা। তো এটা তখন আমরা 2n+1 পায়ে আমরা তখন এভাবে করে ফেলতে পারবো। এখন এইটার অ্যান্সার যখন 0 পাই হবে, 2 পাই হবে, 6 পাই হবে, এগুলা হইলে আমরা তখন বুঝতে পারবো যে হইলো মানে হাফের নাম্বার অনুযায়ী এটা হলো অ্যারোমেটিক। আচ্ছা, এটা গেল। এখন যেটা মেইনলি অ্যারোমেটিক আর এই তিনটা কম্পাউন্ড থেকে মেইনলি যেটা আমাদের এমসিকিউতে আসবে যে বেনজিনে কয়টা সিগমা বন্ড আছে, বেনজিনে কয়টা পাই বন্ড আছে, ন্যাপথেলিনে কয়টা কোভালেন্ট বন্ড আছে। কোভালেন্ট বলতে সমযোজী বন্ড, যারা বাংলা ক্লাসটা দেখতেছো তাদের জন্য সমযোজী। তাহলে এখন এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। এখন আমরা যখন কোনো অ্যালিফেটিক, একটু এখন আবার অ্যালিফেটিকে আসি, আমরা যখন কোনো অ্যালিফেটিকে সিগমা পাই কিছু কোভালেন্ট করব, তখন আমরা কি করবো যে টোটাল নাম্বার অফ যে এলিমেন্ট থাকবে ওইটার সাথে এটাকে আমরা লেটসে টোটাল নাম্বার যত হবে তত থেকে -1 করব। মানে কি, একটা এক্সাম্পল দিয়ে বুঝে, CH4 আমার এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত, টোটাল নাম্বার অফ এলিমেন্টস হলো 5, -1 করলে কত আসে 4। তার মানে এইটা যে অ্যালিফেটিকের যে সিগমা বন্ড কয়টা হবে, এখানে 4টা সিগমা বন্ড আছে। এখন এটা আমরা একটু, এটা তো আমরা ফর্মুলা ডিরেক্ট ফর্মুলাতে শিখলাম যে অ্যালিফেটিকের সিগমা বন্ড বের করতে গেলে টোটাল নাম্বার থেকে -1 করে দিলে আমরা যেটা পাবো সেটাই হলো অ্যালিফেটিকের কয়টা সিগমা বন্ড, এটা তো আমরা শিখলাম। এখন যদি এখন আমরা নর্মালি দেখি অ্যাকচুয়ালি এখানে আসলেই কয়টা সিগমা বন্ড আছে, বেসিকলি এটাই তো আমার CH4, রাইট? তো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে 4টাই আছে। তার মানে ফর্মুলা আমাদের ঠিকই আছে। এখন আরেকটা অ্যালিফেটিক কম্পাউন্ড ধরো CH3OH, এইটাতে আমাদের সিগমা বন্ড কয়টা আছে, আমার কয়টা নাম্বার অফ এলিমেন্টস আছে, 1টা, 3টা, 4টা, 5টা। তাইলে 1টা 3টা কয়টা হইলো, 4, 4, 5, 6। তাহলে এখন 6টা আমার হলো এলিমেন্ট আছে। এখন আমি মাইনাস করে দিব, তার মানে 5টা। মানে তাহলে আমার এই CH3OH এখানে আমার কয়টা সিগমা বন্ড আছে, 5টা। মানে অ্যালিফেটিকে অ্যালিফেটিক তোমার যে কম্পাউন্ডে দিই আমরা টোটাল নাম্বার গুনবো, গুনার পরে যত আমাদের টোটাল নাম্বার আসবে এলিমেন্টস এর ওখান থেকে -1 করে দিব, তারপর যেটা আসবে সেটাই আমার সিগমা বন্ডের সংখ্যা। এটা সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, টোটাল নাম্বার থেকে মাইনাস করে দিলেই হয়ে যাবে। এখন অ্যারোমেটিকটা একটু ঝামেলার। অ্যারোমেটিকে হাতের নাম্বার বলার কারণই ছিল এই এন জিনিসটা কি এটা বোঝা। কারণ অ্যারোমেটিকে যখন আমি সিগমা, আমাকে এটা অসংখ্যবার পরীক্ষায় আসছে ন্যাপথেলিনের কয়টা সিগমা বন্ড আছে। তো অ্যারোমেটিকে যখন আমি সিগমা বন্ড করব তখন আমরা অবশ্যই প্রথমে টোটাল নাম্বার অফ এলিমেন্টস তো আমরা প্রথমে ফার্স্টে নিব, তারপর কি করব প্লাস এন। এই এনটা কি, এই যে বেনজিনের কয়টা এন, ন্যাপথেলিনের কয়টা ছিল, অ্যান্থ্রাসিনের কয়টা ছিল, তারপর এখান থেকে -1 করবে। অ্যালিফেটিক আর এটা কিন্তু অলমোস্ট সিমিলার, খালি অ্যারোমেটিকে প্লাস এন আছে। এখন এটা তাইলে আমরা একদম বেনজিনেরটাই এখন দেখি, তাহলে বেনজিনের কয়টা সিগমা বন্ড, বেনজিনের তাহলে সিগমা বন্ড আমরা কেমনে বাই করব, টোটাল এলিমেন্ট কত, 12টা। এখন 12টা থেকে প্লাস এন, N1 +1 -1, তাইলে বেনজিনের কত হইলো, অ্যারোমেটিকের সিগমা বন্ড 1 কেটে গেল 12টা। তাহলে বেনজিনের সিগমা বন্ড আবার কয়টা দাঁড়াইলো, 12টা। আর তোমাদের মনে আছে যে আমরা কি একটা আঁকছিলাম, এটাই তো বেনজিন ছিল আমাদের, রাইট? তো বেনজিনের এখানে পাই, আচ্ছা যারা এটাও জানো না যে পাই বন্ড কি, খুবই ইজি কনসেপ্ট। সেটা হইলো সাপোজ একটা ডাবল বন্ড আছে, যেখানে ডাবল বন্ড আছে সেখানে মানে ডাবল বন্ড হইলে একটা পাই, আর সাপোজ ট্রিপল বন্ড হইলো 2টা পাই। তাইলে এখানে তো একটা ডাবল বন্ড আছে আমাদের, রাইট? তাইলে এখানে আমার একটা পাই, এখানে আরেকটা ডাবল বন্ড আছে, আরেকটা পাই, আরেকটা পাই। তাইলে আমার একটা এন এর জন্য কয়টা পাই বন্ধ হইলো, 3। আচ্ছা, এখন সাপোজ আরেকটা আঁকলাম,
কারণ ফর অ্যান্থ্রাসিন। হ্যাঁ, তো এখানে আমার এখানে তো একটা আছে, তাহলে আমি এখানে দিব আর এখানে দিব, তাহলে আর কয়টা হইলো? এখানে আরো দুইটা হইলো। তো এইভাবে যত আগাবে একটা করে এনের জন্য দুইটা করে আমার পাই বন্ড বাড়তে থাকবে। ইজি কনসেপ্ট আরেকটু আমি ক্লিয়ার করে দেই যদি কারো সমস্যা হয়ে থাকে। বেনজিনের জন্য পাই কত? 3টা। ন্যাপথেলিনের জন্য পাই কত? 2 করে বাড়বে বললাম, কারণ একটা যদি এন সংখ্যা বাড়ে তাহলে পাই কয়টা করে বাড়বে? 2টা। তাইলে এটা 5। এটার জন্য পাই কত? আবার 2 বার বেড়ে গেল 7। তাহলে এটা তো আমরা বুঝলাম যে পাই বন্ড কিভাবে বের করতে পারি। 2 করে যার বাড়তেছে 3 থেকে। ইজি কনসেপ্ট, যারা কিছুই বুঝতেছো না, ইজি কনসেপ্ট 2 করে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা আবার আসি সিগমা বন্ডে। তো আমরা তো ইজিলি এটা বের করে ফেলতে পারলাম যে বেনজিনের সিগমা বন্ড বাড়ে। বেনজিনের পাই বন্ড কত বের করতে পারছি? 3। তাহলে এখন যদি তোমার কোশ্চেন এটা আসলো না যে সিগমা বন্ড কত আসলে, যদি কোশ্চেন 12, পাই বন্ড আসলে 3, এখন বললো টোটাল বন্ড কত আছে। তো টোটাল বন্ড কত আছে? পাই আর এটা প্লাস করলে তো আমি টোটাল বন্ড পেয়ে যাবো 15। শেষ। এখন যদি টোটাল কোভালেন্ট বন্ড, টোটাল সমযোজী বন্ধন এটা বলে, তাও অ্যান্সার আমার 15 আসবে। তাহলে এটা সিগমা 12 আর টোটাল 15 একসাথে সব লিখে দিতেছি তোমাদের ইয়ার জন্য। আচ্ছা, তো এখন আমরা এরপরে কি আমাদের ন্যাপথেলিন C10H8, রাইট? এখন C10H8 এর জন্য এখানে এন আমাদের 2 আর পাই আমরা 5। তাহলে টোটাল নাম্বার এটা কত? 18। 18 প্লাস 2 মাইনাস 1, তাহলে আমার সিগমা বন্ড কয়টা হইল? 19। এখন পাই বন্ড কয়টা হইল? 7। ঠিক আছে, এখন আমরা টোটাল বন্ড লিখবো। টোটাল বন্ড কত? 26, মানে 19 প্লাস 7 করলে 26। তাহলে এখানে আবার আমরা লিখে দেই। তাইলে ন্যাপথেলিনের সিগমা 19, টোটাল 26, সরি 26। ঠিক আছে, এগেন আমি আরেকটু রিপিট করি। টোটাল নাম্বার কত ছিল? 10 আর 8, 18, রাইট? আর এন আমরা এই যে এখানে এন 2 বসাইলাম, মাইনাস 1, 19। তাহলে সিগমা বন্ড আমার কটা হইলো? এটা কিন্তু সিগমার ফর্মুলা, যারা একটু খেয়াল করে, এটা কিন্তু পাই আর কিছু না, এটা কিন্তু সিগমার ফর্মুলা। তারা আমরা 19 বসাইলাম, পায়ের জন্য 7, আর টোটাল বন্ড জাস্ট হলো আমরা প্লাস করে দিব। এখানে জাস্ট আমাদের দেখা লাগবে কোশ্চেনে কি চাইছে। কোশ্চেনে টোটাল বন্ড চাইছে, কোভালেন্ট বন্ড চাইছে, না পাই আছে, না সিগমা আছে। আচ্ছা, তাহলে এটাও শেষ করে দিই। অ্যান্থ্রাসিনেরটাও ইজি। 24 প্লাস কত? 3 মাইনাস 1। তাহলে 24 প্লাস 3 মাইনাস কোন কি হয়? 26 প্লাস কত? ও আচ্ছা, ন্যাপথেলিন। ও আচ্ছা, ন্যাপথেলিনে একটা ভুল হয়েছে আমাদের। ন্যাপথেলিনের এখানে হলো আমরা 5 করছিলাম প্লাস। দাঁড়াও, তাহলে ন্যাপথেলিন, আচ্ছা ন্যাপথেলিনের সিগমা কত ছিল? সিগমা আমাদের 19 পাইছিলাম। পাই বন্ড প্লাস 5, তো টোটাল বন্ড আসে, সরি আমি অ্যান্থ্রাসিনের হলো 7টা লিখে দিছিলাম। তো 19 প্লাস 5 করলে 24, তাইলে এটা আসছে 26 না, কিন্তু 24, আমি ভুলে প্লাস 7 লিখে দিছিলাম। তাহলে ন্যাপথেলিন কি? 19, 5, 24। তাইলে এবার অ্যান্থ্রাসিন কি? 24। এই যে 14 আর 10, সরি 24 প্লাস 3 মাইনাস 1 কত হইল? তাহলে 26 প্লাস 7 কত? 33। ঠিক আছে, তাইলে এখানে লিখি 26 আর 33। তাইলে আমরা পুরোটা একবার রিভিউ দিই। বেনজিন C6H6, N1, পাই আছে 3টা, সিগমা বন্ড আছে 12টা, টোটাল বন্ড 15টা। ন্যাপথেলিন 5, 19, 24, 7, 26, 27। এটা জাস্ট একটু আমাদের একটু যেটা কোশ্চেনে আসবে এটা কিন্তু বারবার বলতেছে, কোশ্চেনে কিন্তু অলওয়েজ সিগমা দেয় অথবা টোটাল বন্ড দেয়। এটা একটু আমাদের ভেবে অ্যান্সার করা লাগবে। আচ্ছা, নিয়ে হালকা পাতলা কথা বলছি। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হোমোলোগাস সিরিজ। তো হোমোলোগাস সিরিজ, আমরা অর্গানিক কম্পাউন্ডে আমাদের সবকিছু হোমোলোগাস সিরিজ আছে।
এখন হোমোলগাস সিরিজে এখানে তোমার আমরা অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন হালকা পাতলা আমরা সবাই 9-10 থেকে পড়ে আমরা মোটামুটি একটা আমাদের ধারণা আছে যে সিঙ্গেল বন্ড হলে অ্যালকিন, ডাবল বন্ড হলে অ্যালকিন, ট্রিপল বন্ড হলে অ্যালকাইন। তো এই হোমোলগাস সিরিজ দিয়ে আমরা এগুলা আগে একটা জিনিস দেখবো, সেটা রিঅ্যাক্টিভিটি সিরিজ। মানে আমরা এই হোমোলগাস সিরিজ যে করব, এটার কোনটা কি আগে রিঅ্যাক্ট করবে, শুধু কোনটা কি আগে রিঅ্যাক্ট করবে না, যখন আমরা নেমিং করব। সাপোজ একটা নেমিং এরকম আছে, এখান থেকে তোমার OH শুরু হয়েছে আর এখানে তোমার COOH আছে। তো এখানে বেসিকলি তোমার এটা এখান দিয়ে নেমিং হবে 1, এটা 1-2 হবে, নাকি এখান থেকে তুমি 1-2 স্টার্ট করবা? কারণ আমরা নর্মালি হালকা পাতলা একটু জানি যে ফাংশনাল গ্রুপ দিয়ে নেমিং স্টার্ট করে। তো এটার ক্ষেত্রে আগে যেহেতু আমাদের রিঅ্যাক্টিভিটির এই সিরিজটাতে কে আগে আসবে, COOH আগে আছে, এই কারণে আমরা নেমিংটা এখান থেকে শুরু করব, তাইলে কারণ এ বেশি রিঅ্যাক্টিভ। তো এইসব অনেক কারণে ইভেন এটা ডিরেক্টলি তোমার ইয়াতে চলে আসে, আমার এমসিকিউতে আসে যে একদম উপরে কে আছে বা কে বেশি রিঅ্যাক্ট করতে পারে, কে বেশি স্টেবল, এগুলো কিন্তু আছে আমার। তো ফার্স্টে আমি এখন এটা তো সিরিজ তো বইয়েই দেওয়া আছে, এখন সব কি পড়া লাগবে, সব কি জানা লাগবে, আর কিভাবে আমরা জানবো আর কিভাবে মনে রাখবো, এটা একটা বিষয়। তো ফার্স্টে আমরা এই জিনিসটা মনে রাখবো যে কার্বক্সিলিক অ্যাসিড বা অর্গানিক যে অ্যাসিড, আমরা অবভিয়াসলি অর্গানিক কম্পাউন্ড পড়তেছি, তো অর্গানিক অ্যাসিডই আমার সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ থাকবে, সবচেয়ে বেশি উপরে থাকবে। কেন? প্রথমত তো এটি একটা অ্যাসিড, অ্যাসিডরা এমনিতে অনেক বেশি রিঅ্যাক্টিভ থাকে। তারপরে আমরা এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করব, এরপরে এগুলো হালকা পাতলা আমরা একটু বাদ দিতে পারি। এটা আমাদের এই তিনটা অনেক চেনা যায়। এটা কি? অ্যালডিহাইড। এটা কি? এটা নর্মালি কার্বনিল গ্রুপের ইয়া, কিন্তু এটা হলো আমাদের কিটোন। এটা কি? অ্যালকোহল। এখন তুমি এই জিনিসটাকে কিভাবে মনে রাখবা? এটা একটা ইজি টেকনিক হলো, আমরা একটু আমাদের ফার্স্ট ওয়ার্ডের দিকে তাকাই, AKL। তো আমরা এই জিনিসটা মনে রাখবো, AKL। এখন যদি আমরা কোন একটা ইয়াতে দেখি এরকম, তাই যদি আমরা দেখি আগে এখানে CO আছে আর এখানে OH আছে, আমরা দেখবো যে কিটোন আমরা আগে নিব, তারপর অ্যালকোহল নিব। বা যখন অপশনে থাকবে কে বেশি রিঅ্যাক্টিভ বা কে এই সিরিজে উপরে আছে, তখন আমরা কিটোনকে বলবো। কেন? কে। এখন এই এর কারণে একটু তোমাদের কনফিউজ হয়ে যেতে পারে, তো মনে রেখো ও হলো যেটার আগে আছে সে পরে হবে, আর যার পরে আছে সে আগে হবে। এটা আমরা মনে রাখলাম। এখন আরেকটা জিনিস যেটা মনে রাখার বিষয়, সেটা হলো এই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভুলাই যাবে না কোনোভাবে। কেন? 2-3-1 এই জিনিসটা মনে রাখবা। 2-3-1 কেন লিখলাম? ডাবল বন্ড জন্য 2, ট্রিপল বন্ডের জন্য 3, সিঙ্গেল বন্ডের জন্য 1, এই জন্য 2-3-1 হইল। এখন এটার মানে কি? আমার অ্যালকিন যেটা, ডাবল বন্ড হইলে অ্যালকিন বলে। এখন অ্যালকিন যেটা, এটা হইলো আমার মোস্ট রিঅ্যাক্টিভ, মানে অ্যালকিন সবচেয়ে বেশি রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, এরপরে অ্যালকাইন করবে, এরপরে অ্যালকিন করবে। অ্যালকিন খুব একটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, সে একা একাই থাকতে পছন্দ। তাহলে আর এইটা যদি মনে রাখতে পারো ভালো, যে এই 2-3-1 এর উপরে, 2-3-1 এর উপরে হলো অ্যামিন, নিচে হলো নাইট্রো, অ্যামিন নাইট্রো। এটাও এ দিয়ে যদি মনে রাখতে পারো ভালো, আর খুব ভুলে গেলেও কিছু হবে না, কারণ এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, আর এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা আমাদের সিরিজে মনে রাখতে হবে। আর সিরিজটা যদি তুমি এইগুলা মনে রেখে 2-3 বার একটু দেখো, তোমার এমনিতে এটা মনে থাকার কথা। আচ্ছা, তাহলে এখন এটা বুঝি আমরা, এখন হালকা পাতলা এই সিরিজটা সম্পর্কে জানলাম, ঠিক আছে? এখন আমাদের হোমোলোগাস সিরিজ কি, তখন তো হালকা পাতলা একটু বললাম যে এগুলো হোমোলোগাস সিরিজ, হোমোলোগাস সিরিজ অনেক কিছু হয়, খুবই ভালো কথা। এখন হোমোলোগাস সিরিজের একটা বৈশিষ্ট্য আছে, মানে একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। কি? হোমোলোগাস সিরিজের প্রত্যেকটা যে আমার সিরিজের ফার্স্টে ধরো অ্যালকেনে কি হয়, অ্যালকেনের ফার্স্টে তোমার মিথেন,
তারপর ইথেন। এভাবে যে সিরিজ আগায়, এটা আর এটা সিরিজের ডিফারেন্স যেন কি হবে, একটা মিথিলিন গ্রুপ। মানে হোমোলোগাস সিরিজের যে ডিফারেন্সটা হবে ওইটা কি হবে, তারাও আসছে। তো এটা কি হবে, হোমোলোগাস সিরিজের আমার ডিফারেন্সটা কি হবে, মিথিলিন গ্রুপ। ইন আ সেন্স আমরা বলতে পারি মিথিলিন গ্রুপের যে ম্যাস সেটা হলো 14, কার্বনের 12, দুইটা হাইড্রোজেনের 14। তো এখানে আমরা হোমোলোগাস সিরিজ করলাম, যে হোমোলোগাস সিরিজে দুইটার মধ্যে ডিফারেন্স যেটা হবে সেটা হলো মিথিলিন গ্রুপ। আচ্ছা, আরেকটা কথা, এই জিনিসটা তো তোমাদেরকে বলা হয়নি, মিথেন কি, মিথিলিন কি, মিথাইল কি। ভালো কথা। এখন আমরা তো অ্যালকেন আগে একটু চিনে ফেলি, অ্যালকেনটা কি, কারণ এগুলা জানার জন্য অ্যালকেন থাকা লাগবে। তো অ্যালকেনের জেনারেল ফর্মুলা হলো CnH2n+2। ঠিক আছে, এখন এই জিনিসটা কেমন দেখতে হয়, এরকম, মানে সিঙ্গেল বন্ড থাকে। এখন এইখান থেকে যখন একটা আমি কমাই দিব +1, মানে তাও তাইলে এখানে একটা যদি আমি কমাই দিই তাইলে এখানে কি হয়, একটা তো হাত থেকে যায় হলো কার্বনে, তখন কি হবে, এখানে একটা তোমার একটা হাত থেকে যাবে, যার কারণে একটা আমি আরেকটা যে কোনো কিছু অ্যাড করতে পারি। তো এটাকে তখন আর বলা হয় আর কি, অ্যালকাইল গ্রুপ। আর কি, এটা হলো অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, তো অ্যালকেন থেকে যখন আমি একটা সরাই নিব, একটা হাইড্রোজেন সরাই নিব বেসিকলি, তখন ওই হাইড্রোজেনের যে ঘাটতিটা আছে ওই ঘাটতিটাকে অ্যালকাইল গ্রুপ বলে, যেটা একটা হাত অলওয়েজ খোলা থাকে। অ্যালকাইল গ্রুপের সাথে যেমন তুমি এখানে দেখতে পারো অ্যালকোহল, এটা কিন্তু অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপের সাথে যে কোনো কিছু প্রত্যেকটা কিন্তু দেখতে পারো কিছু অ্যাড হইতে পারে, তো এটা অ্যালকাইল গ্রুপ। এখন যখন এখানে তো অ্যালকাইল গ্রুপ আছে, তো এটা সাপোজ CH4, এখান থেকে আমি যদি একটা হাইড্রোজেন সরাই দিই তাইলে কি হয়, CH3। এখন আমি যদি এখান থেকে আরেকটা হাইড্রোজেন সরাই দিই, মানে একটা হাইড্রোজেন সরাইতে আমার একটা হাত খালি আছে, আরেকটা হাইড্রোজেন সরাই দিলে কি হয়, CH2। এটাকে বলবে মিথেন, এটাকে বলবে মিথাইল, এটাকে বলবে মিথিলিন। তাহলে আমরা কি এই জিনিসটা ক্লিয়ার, এটা আমার অ্যালকেন ছিল, এটা আমার অ্যালকাইল, এটা আমার মিথিলিন, অ্যালকেলিন গ্রুপ। তাহলে এখন হোমোলোগাস সিরিজে কি হয়, প্রত্যেকটাতে মিথিলিন, শুধু অ্যালকেনের ক্ষেত্রে না, অ্যালকিনেরও তোমার যে ফার্স্ট আছে, ফার্স্ট এলিমেন্ট থেকে যখন থার্ড এলিমেন্টে যাবো বা ফার্স্ট এলিমেন্ট থেকে যখন সেকেন্ড এলিমেন্টে যাবো, আমার এখানেও CH2, এখানেও CH2, এখানেও CH2, এটা চলতে থাকবে। আচ্ছা, তাইলে আমরা এই ইয়াতে অ্যালকেন কি এই জিনিসটা বুঝে গেলাম। এখন অ্যালকেনের পর কি আছে, অ্যালকিন। এটা খুবই ইজি, অ্যালকেন আমার সিঙ্গেল বন্ড, অ্যালকিন আমার ডাবল বন্ড, আর অ্যালকাইন আমার ট্রিপল বন্ড। এখন আমরা জাস্ট হাইড্রোজেন ফিল আপ করলেই হয়ে যায়। এটাই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন গেল। এখন এই যে অ্যালকেন থেকে আর এর সাথে যখন OH হবে, অ্যালকেন থেকে তো আমরা অ্যালকাইল পাইছি, যখন OH হবে তখন আমরা অ্যালকোহল বলবো। ঠিক আছে, এই জিনিসটা কি আমরা এখন কি NH2 তো আমরা হালকা পাতলা চিনি সবাই, রাইট? NH2 না চিনলেও NH3 তো অন্তত চিনি। NH3 মানে কি, অ্যামোনিয়া। এখন এই অ্যামোনিয়ার যখন একটা হাত খুলে যাবে তখন CH2 হবে আর একটা হাত থাকবে, তখন এটা কি হয়ে যাবে, অ্যামিন। আর ওই একটা হাতে হাইড্রোজেন তো বসতে পারবে না, অবভিয়াসলি হাইড্রোজেন বসলে তো এটা অ্যামোনিয়াই হয়ে গেল, তাহলে অ্যামিন কিভাবে থাকলো। তাহলে ওই একটা হাত যখন খুলে যাবে অ্যামিন এর সাথে আরেকটা আর বসবে, তাহলে এটা হয়ে যাবে অ্যামিন। এখন তোমার আর কি কি আছে, অ্যালকোহল গেল, অ্যামিনও বুঝতে পারলাম। এখন অ্যালকোহল তো আমার একটা অক্সিজেন থাকবে মাঝখানে, অক্সিজেনের সাথে H। অ্যালডিহাইড কি থাকবে, অ্যালডিহাইড আরেকটা ধরো কার্বন থাকবে। ঠিক আছে, কার্বনের সাথে অক্সিজেনের কয়টা হাত,
অক্সিজেনের তো দুইটা, কার্বনের কয়টা? চারটা। এই জন্য অক্সিজেনের এখানে দুইটা হাত ফিল আপ করবে, কার্বনের 1 2, এখানে 1 গেল। আর এখানে আর হবে নাকি এইচ হবে? এখানে আমার এইচ হবে। কেন এইচ হবে? কারণ এখানে আমার সিও ও হওয়ার সুযোগ নাই, মানে সিও তো অবভিয়াসলি হবে, এখানে আর হওয়ার সুযোগ নাই। এখন সাপোজ এখানে আর হইল, পরের গুলাতে তো অবভিয়াসলি আর হবে। হ্যাঁ, এটা তো CHO, এটা আমার কি গেল? অ্যালডিহাইড। এখন আমি সাপোজ এখানে CO লিখলাম, ঠিক আছে, আমার H দিতে মন চাইলো না, হ্যাঁ, না দিয়ে আমি আর দিলাম, তাহলে এটা কি দাঁড়াইলো? RCOR। এটা কি হয়ে গেল? কিটোন। মানে আমি এই CO, এই জিনিসটাকে কার্বনিল গ্রুপ বলে। কি বলে এই জিনিসটাকে? কার্বনিল। কার্বনিল গ্রুপ কি কি? শুধু CO। এখন এই COর সাথে একটা হাতে অলওয়েজ আর থাকবে, এটা তোমরা শিওর থাকো। এখন ওই আর এর সাথে যখন H বসবে অ্যালডিহাইড, যখন এই H এর পরিবর্তে আর বসবে কিটোন। এখন একটা কোশ্চেন অ্যারাইজ করে, তাহলে কি আমার অ্যালডিহাইড আর কিটোন দুটাই কার্বনিল গ্রুপ? জি, অ্যালডিহাইড আর কিটোন দুটাকে আমরা কার্বনিল গ্রুপ বলি। অ্যালডিহাইডে আমার H হবে আর কার্বনিল গ্রুপে আমার আর হবে। এখন এরপরে জিনিসটা হলে আরেকটা কোশ্চেন আবার অ্যারাইজ করতেছে। এখন আমি তো অ্যামিন পড়লাম, রাইট? এখন আমার মন চাইলো যে আমি প্রথমে H বসায় অ্যালডিহাইড করলাম, তারপর আর বসায় কিটোন করলাম। এখন আমি আবার আরেক জায়গায় যদি আমি NH2 বসাই, তাহলে আমার আবার কি হবে? আর কি হবে? তাহলে অ্যামিনের জায়গায় যদি আমি CO2 সাথে বসাই, তাহলে এটাও কি হবে? অ্যামাইড হবে। জি, এটাও একটা কার্বনিল গ্রুপ হবে। কিন্তু এখন সাপোজ আমি আরেকটা অক্সিজেন বসাই দিই, এতক্ষণ তো আটটা এগুলা চেঞ্জ করলাম, এখন আমি অক্সিজেন এক্সট্রা ইনপুট দিলাম। এখন আমি যদি এখানে এক্সট্রা অক্সিজেন ইনপুট দিয়ে যদি আমি H দেই, হ্যাঁ, আমি এক্সট্রা অক্সিজেন একটা কিন্তু ইনপুট দিচ্ছি, এটা দেখতে কেমন হবে? CO। অক্সিজেনের কিন্তু দুইটা, হ্যাঁ, এখানে একটা H। তাহলে আমরা দেখো অক্সিজেন এক্সট্রা একটা ইনপুট দিয়ে আমরা কিন্তু হাইড্রোজেন দিচ্ছি। এই অক্সিজেন যদি আমরা হাইড্রোজেনে দিই, তাহলে এটা আমার অ্যাসিড হবে। অর্গানিক অ্যাসিড বলো, কার্বক্সিলিক অ্যাসিড বলো, যে অ্যাসিডই বলো, অ্যাসিড হবে। এখন আমি এই CO ওর জায়গায় আমার H বসাতে মন চাচ্ছে না, আমি কি বসাবো? আর। তাহলে এটা এখন কি হবে? অ্যাস্টার। H বসাইতে মন চাচ্ছে না, আর বসাইছি, আর বসানোর কারণে এটা হয়ে গেল অ্যাস্টার। আচ্ছা, তাহলে এটা তো ঠিক আছে। এখন হালকা পাতলা আরো কিছু আমরা একটু শিখে নেই, এটা জাস্ট বেসিক ধারণা আমাদের। তাইলে কি আর এর সাথে যদি আমি CN বসাই, এই জিনিসটা তো আমরা হালকা পাতলা জানি, কি C≡N, এটা কি? সায়ানাইড। তো আর এর সাথে যখন, এটা হলো সায়ানেট একটা মলিকিউল, মানে সায়ানেট এর কম্পাউন্ড, আর এটা যখন আর এর সাথে হয় এটাকে আমরা সায়ানাইড বলি। এটা আরেকটা নাম কি? নাইট্রাইল। এখন নাইট্রাইল যখন আসে, আরেকটা আমাদের ইজিলি কনফিউশন লাগে, নাইট্রোসো আর NO, ঠিক আছে? NOটা কেমনে আছে? এভাবে, এটাই। আর এখানে তো হালকা পাতলা আমরা সবই পড়ছি। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো অ্যাসিড ক্লোরাইড। আচ্ছা, অ্যাসিড ক্লোরাইড শিখার আগে এক্সটা কি? এক্স জিনিসটা কি আমাদের? এক্স জিনিসটা হ্যালোজেন। এখন মোটামুটি সবাই জানা হ্যালোজেন কি, তাও হালকা পাতলা, যদিও এটা ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 এর পড়া, হালকা পাতলা একটু বলে দিই। হ্যালোজেন ফার্স্ট অফ অল গ্রুপ 17, আমরা জানি FCl, Br, I, এগুলা সব হ্যালোজেন। আরো আছে অ্যাস্টাটাইন, টেনেসাইন, এগুলা লিখলে তো সব লেখাই যাবে। এখন এই হ্যালোজেন যদি CO, আমরা ওই যে COH অ্যাসিড দিছিলাম না, এখন আমরা OH টা মুছে দিলাম। এখন যদি আমরা এখানে হ্যালোজেন দিয়ে দিই, তাহলে এটা অ্যাসিড হ্যালাইড হয় আর কি, ক্লোরাইড না এক্স্যাক্টলি, এটা হলো অ্যাসিড হ্যালাইড হবে। অ্যাসিড হ্যালাইড। ক্লোরাইড কখন হবে? COCl2 দিলে, ঠিক আছে? COCl2 দিলে, COCl2 দিলে এটা হইলো আমার ইয়া হবে অ্যাসিড ক্লোরাইড। এখন আমি যদি COBr2 দিই, অ্যাসিড ব্রোমাইড হবে, এরকম আর কি। তাহলে আমাদের এগুলা সব কমপ্লিট হয়ে গেল। হালকা পাতলা আমরা ধারণা পাইলাম এগুলা জিনিসগুলা কি।
এখন আমাদের টপিক হলো আইসোমারাইজেশন। এখন এই আইসোমারাইজেশনের মেইনলি আমাদের পাঁচটা আছে। তো ফার্স্ট যেটা সেটা হলো কি চেইন। হ্যাঁ, চেইন আইসোমার। এখন চেইন আইসোমার খুবই ইজি। এটা কি হবে, সাপোজ এরকম একটা বিউটেন আছে তোমার কাছে, ঠিক আছে? এখানে CH2, এখানে CH2, এখানে CH3। এখন এই বিউটেনে আমি যদি একটা চেইন বানাই দিই, চেইন বানাই দিই মানে কি, এই জিনিসটাকে মুছে আমি যদি এখানে আনি, তাহলে এটা একটা চেইন আইসোমার হয়ে গেল। আগে কি ছিল, আমার এটা ছিল, আগে কিন্তু আমার এটা ছিল, ঠিক আছে? এখন আমি এইটাকে, এই জিনিসটাকে আমি জাস্ট এখানে রিপ্লেস করছি, হাইড্রোজেন হলো ঠিক করে দিছি। এটাই আমার কিন্তু চেইন আইসোমার। চেইন আইসোমার গেলে এখন কি আমার পজিশন আইসোমার। পজিশন আইসোমার কি, পজিশন হইলো তোমার সাপোজ বিউটিন, হ্যাঁ, এখানে বিউটিন বা হেক্সিন এরকম জিনিসে যখন পজিশন চেঞ্জ হবে, ফর এক্সাম্পল আমার ডাবল বন্ডের পজিশন 1 নাম্বার কার্বনে ছিল প্রথম যে ইয়াতে, সেকেন্ডটাতে ডাবল বন্ডের পজিশন, এখানে ডাবল বন্ডের পজিশন, প্রথমটাতে ডাবল বন্ডের পজিশন আমার 1 ছিল, সেকেন্ডটাতে 2। এটা আমার পজিশন চেঞ্জ হইলো। এটা ট্রিপল বন্ড হইতে পারে বা হইলো তোমার নর্মাল অন্য কিছু হইতে পারে। তাহলে চেইনটা ইজিলি কি, চেইনটা হইলো আমার নর্মাল এরকম একটা প্লেন জিনিস থাকবে, যেখান থেকে আমি উঠিয়ে এনে একটা চেইন করে ফেলতে পারবো, মানে এটার একটা ব্রাঞ্চ আমি তৈরি করব। পজিশনটা কি, আমার এরকম ডাবল বন্ড, ট্রিপল বন্ড বা এরকম কোনো কিছুর বা ফাংশনাল গ্রুপেরও, শুধু মানে মেইন কথা ফাংশনাল গ্রুপ, কারণ ডাবল বন্ড ট্রিপল বন্ড তো আমাদের এই হোমোলোগাস সিরিজের ফাংশনাল গ্রুপেরই হলো পার্ট, তাই না? তো ফাংশনাল গ্রুপ, সাপোজ এইখানে আমার OH টা ফার্স্টে এই ইয়াতে ছিল, বাট এখন আমার OH টা ধরো এই কার্বনে, তো এরকম। তো এরকম যে পজিশন গুলো চেঞ্জ হবে, ফাংশনাল গ্রুপের পজিশন চেঞ্জ হবে, সবকিছু পজিশন চেঞ্জের জন্য কি হবে, পজিশন আইসোমার। আর আরেকটা আছে চেইন আইসোমার। একটা গেল, দুইটা গেল, এখন 3 নাম্বার। এখন 3 নাম্বারটা কি, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এখন থেকে একটু ইম্পর্টেন্ট আর একটু কঠিন টাইপের পড়া শুরু। কেন? এখন ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, সাপোজ এখানে অ্যাকচুয়ালি দুইটাই আমাদের বই হিসাবে দুইটা জিনিস আছে, সেটা কি, একটা হইলো অ্যালকেন প্লাস ও, আরেকটা হইলো অ্যালকিন প্লাস ও। মানে কি, আমি তোমাদেরকে এখন এক্সপ্লেন করতেছি জিনিসটা, আগে লিখে নি। অ্যালকেন প্লাস ও তে কি হবে, একটা অ্যালকেন ওটার সাথে অক্সিজেন হইলো, ঠিক আছে? ওই অক্সিজেনের জন্য ফাংশনাল গ্রুপ, মানে সেম একটা কম্পাউন্ড দুই ধরনের ফাংশনাল গ্রুপ করতে পারে। অ্যালকেন প্লাস ও থাকলে কি হবে, অ্যালকোহল আর ইথার, মানে দুইটা, ঠিক আছে? অ্যালকিন প্লাস ও থাকলে কি হবে, অ্যালডিহাইড, কিটোন, আর আরেকটা অ্যালকিনল, ঠিক আছে? অ্যালকিনল। এখন এই জিনিসটা কি আমরা আগে বুঝবো, এখানে 3টা আইসোমার দেখাই। তো অ্যালকেন মানে কি, CaH2n প্লাস 2, এটার সাথে একটা ও, আরো ইজি ওয়েতে C2H6O। এই জিনিসটা কি, এই জিনিসটা আমার অ্যালকোহল আর ইথার এই দুইটাই হইতে পারে। কিভাবে দেখি আগে আমরা অ্যালকোহল করে দেখি, C2, তাহলে দুইটা হবে CH3CH2OH, কারণ OH আমি অ্যালকোহল বানাইতে গেলে তো আমার OH লাগবে, আর আমি দুইটা C ইউজ করছি, দুইটা C ইউজ করার জন্য আমার হাইড্রোজেন দেওয়া লাগছে, আর OH অ্যালকোহল গ্রুপ। তাহলে আমার অ্যালকেন প্লাস ও যদি আমি ইউজ করি, তাহলে আমার অ্যালকোহল হচ্ছে। এখন আমি আরেকটা করে দেখি,
যে আমার ইথার হয় নাকি। ইথারের জন্য আমার কি ফর্মুলা ছিল, ইথার কিন্তু আমার আর ও আর ছিল, ঠিক আছে, ইথার আমার আর ও আর ছিল। তাহলে আমি কি করব, প্রথমে ও লিখি, হ্যাঁ প্রথমে ও লিখি আর দুই পাশে দুইটা CH3 দিয়ে দিই। কেন দুই পাশে দুইটা CH3 দিলাম, দুইটা কার্বন আছে তাই দুই পাশে দুইটা CH3 দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের এখানে জানার বিষয় কি, অ্যালকেনের সাথে যখন আমরা দেখবো কোনো ও থাকে তখন ওইটা আইসোমার কয়টা হবে, দুইটা। কি আইসোমার হবে, অ্যালকোহল আর ইথার। এটা ইভেন তোমাদের সিকিউর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। তাহলে এখন আমরা সাপোজ C3H8O হইল, এটার আইসোমার যদি কখনো তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে আমরা কয়টা বলবো, দুইটা। দুইটা কি কি হবে, অ্যালকোহল আর ইথার। আচ্ছা হল, এখন তো আমরা এই জিনিসটা শিখে গেলাম। এখন আমাদের এরপরে কি, অ্যালকিন। অ্যালকিনের ফর্মুলা কি, CnH2n। এখন এটার সাথে যখন ও অ্যাড থাকবে মানে কি C2H4O, C2H4 না দিলে আমরা C3 দিয়ে করি, C3H6O, ঠিক আছে। এখন এখানে আমাদের কি হবে, অ্যালডিহাইড হবে, কিটোন হবে আর অ্যালকিনল হবে। অ্যালডিহাইড ফার্স্টে করে ফেলি। অ্যালডিহাইডের আমরা ফাংশনাল গ্রুপ কি জানি, CHO লিখলাম। এখন এটা জাস্ট আমরা ফিল আপ করে ফেলি, CH3 CH2, এটা কি হইলো, C3H6O হইলো না, এটা আমার একটা অ্যালডিহাইড। এখন আমরা আরেকটা কি করবো, কিটোন, CO দিই, ঠিক আছে। এখন এই সাইডে যদি আমি দুইটা CH3 বসাই দিই, দেখো তো মিলতেছে নাকি, C3H6 হইলো না। এখন আইসোমারের জিনিসটা তাহলে আমাদের কি হইলো, CH3 CO আর CH3, মানে আমাদের কিন্তু কার্বন 3টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 3টা, কিন্তু আমাদের কিন্তু এগুলোর নাম আলাদা হবে। এই জিনিস এটা কি হইল, এটা আমার প্রোপানল হইল, এটা কি হইল আমার প্রোপানল হইল। একটা অ্যালডিহাইড আরেকটা কিন্তু কিটোন, ঠিক আছে, একটা অ্যালডিহাইড আরেকটা কিটোন হইল। কিন্তু আমার এখানে আরেকটা জিনিস হবে, সেইটা কি হবে, অ্যালকিনল। এটা আমরা আরো বিস্তারিত করব কোথায়, টটোমারিজমে। এখন হালকা পাতলা এখানে যে অ্যালকিনল, ওইটা তোমাদেরকে দেখাই দেয়। সেটা হইল এ কি করে, আরেকটা কম্পাউন্ড ফর্ম করে। হ্যাঁ, এটা এখন কি হইল, এটার নাম কি, প্রোপিন 2-প্রোপিন 1-অল। আচ্ছা, এখন এইটার নাম আমার 2-প্রোপিন 1-অল কেন হচ্ছে, আমার হলো এখানে অ্যালকোহল থাকার কারণে, আচ্ছা আমি নামটা একটু উপরে লিখে, তোমরা মনে হয় দেখতে পারতেছো না, না আচ্ছা এটা আমি এখানে উপরে লিখতেছি, এটা উপরে লিখতেছি, CH2 CH CH2OH, ঠিক আছে। এটার নাম কি, 2-প্রোপিন 1-অল। এখানে আমরা অ্যালকোহল আমার ফার্স্ট কার্বনে আছে, ঠিক আছে, এই জন্য 1-অল। সেকেন্ডে আমার হলো ডাবল বন্ড আছে, এই জন্য আমি 2-প্রোপিন 1-অল দিলাম। তাহলে এখানে আমি যখন অ্যালকিন প্লাস ও দেখবো, সেই ক্ষেত্রে যখন C3H6 হবে বা C4H8O হবে, সেই ক্ষেত্রে আমার আইসোমার কয়টা হবে, 3টা আইসোমার হবে। কিন্তু আমি যখন দেখবো C2H6O, এই ক্ষেত্রে আমার আইসোমার কয়টা হবে, 2টা আইসোমার হবে। আচ্ছা, এই জিনিসটা সবাই বুঝছো। এখন আমরা ফাংশনাল গ্রুপটা শেষ করে পড়লাম, এখন আমরা কি পড়বো, আর ফাংশনালও পড়া শেষ আমাদের, এখন আমরা মেটামরিজম পড়বো। মেটামারিজম আর টটোমারিজম, এখন এই দুটো আইসোমার বাকি আছে, বাট এইটা খুব একটা বেশি তোমার MCকিউর জন্য ইম্পর্টেন্ট না। মেটামারিজম আমরা খালি এটা জানলেই হবে যে এটা কোথায় কোথায় হয়, ইথার, সেকেন্ডারি অ্যামিন আর কিটোন, এখানে তোমার মেটামারিজম হয়। আর মেটামারিজম থেকে খুব একটা বেশি জানা কিছু লাগবে না। টটোমারিজম, টটোমারিজমটা একটু ইম্পর্টেন্ট ফর MCকিউ, ইভেন টটোমারিজম ইম্পর্টেন্ট ফর বিতে কিন্তু টটোমারিজম অনেক আছে।
এই টটোমারিজম কেন বেশি ইম্পর্টেন্ট? তোমার এই একমাত্র আইসোমার যেটা হলো চলনশীল, চলনশীল মানে এটা ডাইনামিক স্টেটে থাকে। তো তোমার এটা অনেকবার কোশ্চেন আসছে যে ডাইনামিক স্টেটে তোমার কোন আইসোমারিজম থাকে। অবভিয়াসলি আমরা এটা জানি টটোমারিজম। এখন এই টটোমারিজমটা কোথায় হয়? টটোমারিজমটা শুধু কিটোনে হয়। একটা ইজি জিনিস ট্রিক কোড বলি, কিটোন আছে না, তুমি যত আইসোমারিজম দেখবা কিটোনের সব আইসোমারিজম হয়। তুমি সব আইসোমারিজম যখন তোমার কোনো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে ওইখানে যদি জিজ্ঞেস করে এই আইসোমারিজমটা কোথায় হয় বা কিটোনে কি এইটা হয় নাকি, তুমি বলবে হ্যাঁ কিটোনের সব আইসোমারিজম হয়। আর টটোমারিজম একমাত্র কিন্তু কিটোনে হয়, টটোমারিজম কিন্তু আর কোথাও হয়। তো টটোমারিজম বেসিক্যালি কি, তোমার কিটোন থেকে অ্যালকিন নল হয়, ঠিক আছে, কিটোন থেকে অ্যালকিন হয়। এমসিকিউর জন্য এর থেকে বেশি জানার কিছুই নাই যে এটা ডাইনামিক স্টেটে থাকে, এটা কিটোনে হয়, আর এটা কিটোন থেকে ডিরেক্ট অ্যালকিনল হয়। আর মেটামরিজম ইথার সেকেন্ডারি অ্যামিন আর কিটোনে হয়, এটাই। এখন জিওমেট্রিক আইসোমারিজম, আমাদের ওই মেইন 5টা আইসোমারিজম শেষ, এখন জিওমেট্রিক আইসোমারিজম। এখন জিওমেট্রিক আইসোমারিজম তুমি অনেক কিছু দেখবা যে প্রতিস্থাপিত অ্যালকিন, অনেক হাবি জাবি অনেক কথা লেখা আছে, তারপর সিএবিডি ইকুয়ালস টু সিবিডি কত কিছু লেখা আছে, ওইগুলা দেখে তোমার আরো মাথা খারাপ হবে যে কি বলতেছে সিএবিডি, এগুলা তো কিছুই বুঝি না। এখন এমসিকিউ ক্লাস যেহেতু খুব একটা আমরা বেশি কষ্ট করব না, কারণ আমরা তো এমসিকিউ অ্যান্সার করবো, তাই না? তাইলে আমরা কি করব, চিট কোড ইউজ করবো। চিট কোডটা কি, জিওমেট্রিক আইসোমারিজমে দুই সাইডে আমার সেম হবে। সেম হবে বলতে এই দেখো এই সাইডে আমার যা আছে এই সাইডেও আমার তা আছে না, হ্যাঁ অবশ্যই এখানে বিয়ার আমার থাকলে থাকতে পারে, বাট আমার এখানে স্ট্রাকচারটা তো সেম, স্ট্রাকচারটা দুই সাইডে আমার সেম হবে। ফর এক্সাম্পল এটা দেখি আমরা, এখন এইটা স্ট্রাকচার এই সাইডে এরকম আর এটা স্ট্রাকচার এই সাইডে এরকম, দুইটা কি সেম হইলো? এটা তো সেম হইলো না, তাহলে এটা কি আমার জিওমেট্রিক আইসোমারিজম হবে? না। কিন্তু এটা কি আমার জিওমেট্রিক আইসোমারিজম হবে? হ্যাঁ। কেন হবে? কারণ এই সাইডে আর এই সাইডে আমার স্ট্রাকচারটা কিন্তু সেম হচ্ছে, আর এই সাইডে স্ট্রাকচার সেম হচ্ছে না। অনেকে আছে যে জিজ্ঞেস করে যে হলো এমসিকিউ তে যে জিওমেট্রিক আইসোমারিজম কোনটা, তাহলে এরকম দেখলে আমরা এটা জিওমেট্রিক আইসোমারিজম বলবো, আর এরকম দেখলে আমরা জিওমেট্রিক আইসোমারিজম বলবো না। যখনই দেখবে এক পাশে 3-4টা কার্বন, এক পাশে 1-2টা কার্বন, ওইটা তো প্রথমেই আমরা ক্রস দিয়ে দিব। আচ্ছা, জিওমেট্রিক আইসোমারিজম মূলত আমরা বুঝতে পারলাম এটা। এখন কি, জিওমেট্রিক আইসোমারিজম আসলে সিস আর ট্রান্স হয়। এখন সিস আর ট্রান্সের বিষয়টা কি, এখন আমরা তো দেখলাম জিনিসটা এরকম হইল, রাইট? হ্যাঁ, এখন এই জিনিসটা কিভাবে থাকবে এই ভিত্তিতে এটা সিস হবে না ট্রান্স হবে। এই দেখ, আমরা এখন দুইটা কার্বন লিখি, হ্যাঁ দুইটা কার্বন, এখানে সিএল দিলাম, এখানে সিএল দিলাম, এখানে এইচ দিলাম, এখানে এইচ দিলাম, আবার এটাতে এখানে সি দিলাম, এখানে সাপোজ সিএল দিলাম, এখানে সিএল দিলাম, এখানে এইচ দিলাম। এখন এখানে কোনটা সিস কোনটা ট্রান্স, ঠিক আছে, কোনটা সিস কোনটা ট্রান্স। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে ক্লোরিন এক সাইডে। আচ্ছা আমি অন্য কালার ব্যবহার করি যেন ইজিলি বুঝতে পারো। অন্য কালার নিয়ে আসলাম যেন ইজিলি বুঝা যায়। তো এখানে বেসিকলি কি হইলো, একটা ডায়াগোনাল অবস্থায় আছে, ক্লোরিন এই দুই জায়গায় আছে, হ্যাঁ, আর এখানে কি ক্লোরিন এক পাশে আছে। যখন দেখবা একই পাশে, ঠিক আছে, তখন এইটা হবে সিস, পাশে এই স দিয়ে সিস মনে রাখবা, ঠিক আছে। আর যখন দেখবে এরকম ডায়াগোনাল অবস্থায় আছে তখন এটা ট্রান্স, ঠিক আছে। এখন ট্রান্স কিন্তু বেশি স্টেবল, ট্রান্সের মেল্টিং পয়েন্ট কিন্তু বেশি,
হ্যাঁ, ট্রান্সের মেল্টিং পয়েন্ট বেশি আর ট্রান্স বেশি স্টেবল। এখন এটা আসতে পারে জিওমেট্রিক আইসোমার, তো আমরা জানি দুই টাইপের, একটা হইলো ট্রান্স আর একটা হইলো সিস। এখন ট্রান্স আর সিস এর মধ্যে কোনটা বেশি স্টেবল, এটা কিন্তু অনেকবার কোশ্চেন আসছে কোনটা বেশি স্টেবল, তখন আমরা ট্রান্স বলবো। এখন এটা তো আসতে পারে বয়লিং পয়েন্ট কার বেশি, ট্রান্সের খালি স্টেবিলিটি আর মেল্টিং পয়েন্টই বেশি, আর রিঅ্যাক্টিভিটি বলো বা হলো বয়লিং পয়েন্ট বলো আর সব যত যা কিছু আছে দুনিয়ায় সবকিছু সিসের বেশি, বাকি সব সিসের বেশি। আবার রিপিট করি, ট্রান্সের স্টেবিলিটি আর মেল্টিং পয়েন্ট বেশি, ট্রান্স কি আবার ডায়াগনালি হয়, আর যখন একই পাশে হয় স স দিয়ে সি সি দিয়ে আমরা পাশে সি এভাবে মনে রেখে সিস মনে রাখবো। সিস কি বাকি সব বেশি এক্সেপ্ট স্টেবিলিটি আর মেল্টিং পয়েন্ট। তাহলে আমাদের এই নিয়ে জিওমেট্রি শেষ। এখন আর একটা আইসোমার বাকি আছে, সেটা হলো অপটিক্যাল আইসোমার। ঠিক আছে, অফ করে দে।